স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি স্যার। আমাদের অপরূপা ও আর কি শুরু করবে। হ্যাঁ, আচ্ছা, ওকে নমস্কার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আমরা আর এটা রেকর্ডিং এ আছে, আমরা ইউটিউবে ওটা আপলোড করে আপনাকে পাঠিয়ে দেবো। ধন্যবাদ দিদি। আর পেছনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা বসে আছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বসে আছে, খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরা অপরূপা শুরু করছে। অপরূপা, এসো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এইভাবে বলেছিলেন। নমস্কার। আজকে আমরা ছাত্র শিক্ষক সকলে সম্পৃক্ত হয়েছি। আজকে কারণে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি কারণ, কিন্তু সব থেকে বেশি অবহেলিত। এটা নিয়ে আমরা কম কথা বলতে আমাদের এখন বলা শুরু করেছি, আরো সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ন্যাশনাল টাস্ক ফোর্স তারা আমাদেরকে কিছু কাজ করতে দিয়েছেন, সেটার বিষয় মানসিক স্বাস্থ্য। এমন নয় যে তারা কাজ করতে দেবেন এবং আমাদেরকে সেই বিষয়ে আমরা কাজ করবো। এর আগেও আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে অনলাইনে কাজ করেছি, অনলাইনে বক্তা এসেছেন, আমরা ভবিষ্যতেও এরকম আরো পরিকল্পনা রেখেছি। সেরকমই একটি অন্যান্য দিনের মতো আজকেও যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা যায়, সেটার আয়োজন আমাদের জঙ্গিপুর কলেজ। আমাদের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একজন অতিথি আছেন, তাকে আমরা পেয়েছি। তার জন্য অনেক ধন্যবাদ। তিনি অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। তিনি আমাদের আইএসআই এর ফর্মার অ্যাসোসিয়েট প্রফেসর। একটা অভিজিৎ ভাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করে এবং সেই ধারণা ছাত্রছাত্রী এবং সকলের মধ্যে কিভাবে কাজ করে আজকে সেই বিষয়ে তিনি কথা বলবেন। তার খুবই মানসিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত যে ব্যক্তি যারা কাজ করেন তিনি রবীন্দ্র। আমার অনেক ভালোভাবে বলতে পারবেন আজকে প্রিন্সিপাল সঙ্গে কাজ করেছে, যুক্ত ছিলেন অন্যান্য অনুষ্ঠানের মতো ম্যাথ স্যার, আমরা সবাই ওনার নাম জানি, আমাদের ফ্লায়ারে এবং পিএইচডি আমরা জানতে পেরেছি উনি প্রফেসর দেবদুলাল বত্তরায় স্যার। বহু বছর ধরে উনি সাইকোলজি এবং সাইকোলজিস্ট হিসেবে, এমনকি রিসার্চ ইউনিটের সঙ্গে উনি আইএসআই এর যুক্ত। সাইকোলজি এবং মনন নিয়ে যে টোটালি একটা বিষয় এবং স্টুডেন্টদের মনের মধ্যে কি আছে সেটা জানা, সেটা বোঝা, এমনকি শুধু স্টুডেন্ট না, বাকি আর কি ফ্যাকাল্টি মেম্বার থেকে শুরু করে ওরা প্রচুর আর কি এমন কিছু ফলোয়ার আছে, সেটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল। তো উনি রিসেন্টলি, আমরা খুবই কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ কথাটাই বলবো, উনি কিন্তু অ্যাকচুয়ালি প্রয়াগরাজে ছিলেন, আজকে ফিরেছেন। মানে এইটা তোমাদের কাছে স্টুডেন্ট একটা ইন্সপিরেশন হওয়া উচিত এবং আমাদের সবার কাছে, যে উনি কিন্তু প্রয়াগরাজ থেকে এক্ষুনি ফিরে ব্যাগটা রেখেছেন, রেখে কিন্তু তোমাদের জন্য উনি বসে পড়েছেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন উনি কতটা প্যাশনেট এবং পুরো যে এই বিষয়টা সেটা নিয়ে ওনার সঙ্গে কাউন্সিলিং থেকে শুরু করে বহু প্লেসে উনি গেছেন এবং স্টুডেন্টদের অনেক উপকারও করেছেন। এছাড়াও উনি রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট প্লাস
রিটায়ার হওয়ার পর কি হয়, মানুষ জেনারেলি একটু বিশ্রাম করেন, কিন্তু উনি সারা জীবন মনে করছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কিছু দিক আছে সাইন্টিফিক এবং সাইকোলজিক্যাল দিক যেটা উনি রিসার্চ করতে চাইবেন, এবং তার জন্যই উনি এই ট্রাস্টটা খুলেছেন, রবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্ট। এবং সেই রবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্ট কি আমি কিছু বলি, তোমাদের অবশ্যই এটা জানা উচিত। আমরা রবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্টকে RPRIT বলছি ইন শর্ট। এটি হলো একটি অগ্রণী প্রতিষ্ঠান যা রবীন্দ্রিক সাইকোথেরাপি একাডেমি ও গবেষণামূলক অগ্রগতির জন্য নিবেদিত। এর মূল লক্ষ্য হলো গবেষণা ভিত্তিক শিক্ষাদান এবং গবেষণামুখী মানব সম্পদ তৈরি করা। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ প্রদান করে, যেমন রবীন্দ্রিক সাইকোথেরাপি, অ্যাপ্লাইড সাইকোমেট্রিক্স, রিসার্চ মেথোডোলজি, পরিসংখ্যান, যাকে বলা হয় স্পিক ও SPSS, যারা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সঙ্গে রিলেটেড তারা অবশ্যই জানো, মানসিক স্বাস্থ্য, ইনফোগ্রাফিক্স, প্রশ্নোত্তর নির্মাণ এবং পারফর্মিং আর্টস থেরাপি। গবেষণা কেন্দ্রে অবস্থান করে এই পর্যন্ত বহু টেকনিক্যাল রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট, গবেষণাপত্র ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি গবেষণা দক্ষতা উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ দেয়, যা প্রায়শই অন্যান্য একাডেমিক ও আনএকাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় পরিচালিত হয়। এই ইনস্টিটিউট কৌশলগত সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয় এবং ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা বিনিময়ের জন্য MOU, মানে যাকে বলে মোবাইল আন্ডারস্ট্যান্ডিং, আমরা অনেকেই জানি, সম্পাদন করেছে বা করেছে। এই শিক্ষাদান পদ্ধতি রিসার্চ বেসড টিচিং মডেলের উপর ভিত্তি করে, যা রবীন্দ্রিক সাইকোথেরাপি সহজাগরণ ভাবনার সম্প্রসারণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুসন্ধানী ও সাথী জ্ঞান নির্মাণের গড়ে তোলে। প্রতিষ্ঠানটি ইউটিউব লেকচার, কর্মশালা, সেমিনার এবং দেশ বিদেশের কনফারেন্স মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেয়। পাশাপাশি একটি গবেষণা রিপোজিটরি গড়ে তোলা হচ্ছে এবং কিছু গবেষণা পেটেন্ট করার দিকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন ও জ্ঞান সঞ্চয় যোগ করেছে। আমরা RPRIT নিয়ে খুব ব্রিফলি বললাম, এছাড়াও স্যার বহু কাজ করছেন, এই কাজের সঙ্গে অনেকেই যুক্ত আছে এবং তারা সবসময় মনে করেন যে স্যারের সঙ্গে এবং RPRIT সঙ্গে যুক্ত থেকে অনেক কিছু তারা শিখছে এবং দিন দিন তারা নতুন কিছু অধ্যায় করেছে। এই বলেই আমি স্যারকে রিকোয়েস্ট করব, আমি প্রেজেন্টেশনটা আমার দিক দিয়ে স্টপ করছি। আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার আর কি ওনার দিক দিয়ে কিছু প্রেজেন্টেশন করুন বা বলুন, এবং স্টুডেন্টদের প্রতি ওনার যে গভীর স্নেহ এবং ভালোবাসা সেটা আজও প্রমাণ হলো যে বহু প্রায় 300 বা 400 কিলোমিটার জার্নি করার পরে উপস্থিত এবং অনেকটা টায়ারসাম জার্নি করার, কারণ যেহেতু ওখানে ফ্লাইটের ব্যবস্থা নেই তাই উনি কিন্তু ট্রেনে নিয়ে এসেছেন। তো ট্রেন থেকে আবার বাড়িটা অনেকটা ডিসটেন্স আবার পরে উনি কিন্তু ডাইরেক্ট বসে পড়েছেন তোমাদের এই স্পেশাল আর কি একটা ক্লাস দেওয়ার জন্য। আশা করি এবং এখান থেকে কিছু নিশ্চয়ই কাজে নিয়ে যাবে এবং এই বলেই আমি স্যারকে আমি মাইকটা হ্যান্ড ওভার করি। নমস্কার, শুভ দ্বীপ্রহর এবং শ্রদ্ধেয়া অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন স্বাধীন চেতা প্রিন্সিপাল ম্যাডাম প্রার্থিতা বিশ্বাস ম্যাডামকে অজস্র ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। পুণ্যতোয়া ভাগীরথী নদীর তীরে জঙ্গিপুর কলেজে আজকে আমরা মিলিত হয়েছি এবং আমার যারা প্রিয় ছাত্র ছাত্রী যারা এখানে সবাই আছো তাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ জানাই এবং যারা শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া যে সমস্ত
শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আজকের যে বিষয়টি আমি আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে আমার খুব প্রিয় বিষয়, রাবীন্দ্রিক সাইকোথেরাপি ইন সুইসাইড প্রিভেনশন। অর্থাৎ রবি ঠাকুরের যে ভাবনা, সেই ভাবনাকে আমরা বিশ্লেষণ করে জানবার চেষ্টা করব যে কিভাবে আমরা আত্মহত্যা প্রবণতাকে কমাতে পারি। আমার কাছে একটি কেস এসেছিল। এই কেসটি এসেছিল তখন সে আমাকে বলছে, আমি 4 বার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিলাম। তার কারণ আমি মনে করি যে আমার এই অসুখটা কোনোদিনও সারবে না। অসুখটা তবে কি? অসুখটা হচ্ছে উনি 9টার সময় বাথরুমে ঢুকতেন আর রাত্রি 1টা কি 2টোর সময় উনাকে বাথরুম থেকে বের করা হতো। অর্থাৎ প্রায় 18 ঘন্টা উনি বাথরুমেই থাকতেন। কিছুতেই বাথরুম থেকে উনি বেরোতে পারতেন না। কে যেন উনাকে বাথরুমের মধ্যে আটকে রেখে দিত। তোমরা মন দিয়ে শুনবে, যদি কোনো প্রশ্ন আসে আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম যে এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আপনার কতদিন ধরে আপনি ভুগছেন? উনি বলছেন যে প্রায় 6 মাস ধরে আমার এই সমস্যাটা চলছে। তো আমি তখন ওনাকে বললাম যে এই 6 মাসের আগে তখন আপনি কি করতেন? উনি বলছেন, আমি কলেজে বিভিন্ন ফাংশন করতাম। সেই ফাংশনে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এবারে আমার হাতে ছিল সঞ্চয়িতা। যেমন বিভিন্ন ডাক্তারের কাছে ডাক্তারের সুটকেসে থাকে স্টেথোস্কোপ, আমার স্টেথোস্কোপ হচ্ছে সঞ্চয়িতা আর হচ্ছে গীতবিতান। আমি গীতবিতানটা দিয়ে বললাম যে আপনি এখান থেকে আমাকে একটি গান সিলেক্ট করে দিন, যে গানটি আপনি গাইতে পারবেন, আপনার ভালো লাগে। এবার গীতবিতানে এতগুলো গান ছিল, তার মধ্যে থেকে উনি একটা গানই সিলেক্ট করলেন। সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমি ওনাকে বললাম, আপনি তবে এই গানটা একটু আমাকে গেয়ে শোনান। তা উনি শোনাচ্ছেন এইভাবে, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও, ধুইয়ে দাও, ধুইয়ে দাও। উনি কিছুতেই ধুইয়ে দাও থেকে বেরোতে পারছেন না। তার মানে ধুইয়ে দাও এই শব্দটাই
উনার মনের মধ্যে এমন কিছু ইমেজ তৈরি করে দিচ্ছে, এমন কিছু প্রতিচ্ছবি তৈরি করে দিচ্ছে যে সেই জায়গাটা থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না। তখন আমি বললাম, আপনি আবার পরের লাইনে যান। পরের লাইনে যাচ্ছেন, সেখানেও যখন ধুইয়ে দাও আসছে, সেখান থেকে উনি আর বেরোতে পারছেন না। তখন আমি ভাবতে শুরু করলাম যে এই যে অসুখটা উনার পড়েছে, এটা একটা খুব গভীর ধরনের অসুখ। সেই অসুখের মধ্যে না ঢুকে আমি যদি ওই গানটা দিয়েই চেষ্টা করি এই ভদ্রমহিলাকে সারিয়ে দিতে, তবে কেমন হয়? তখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা। তো তখন আমি ওনাকে বললাম, হ্যালো? আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে। আমি তখন বললাম ওনাকে যে, আপনি যখন বাথরুমে ঢুকবেন, তার আগের থেকে এই গানটা গাইতে, গাইতে আপনি বাথরুমে ঢুকবেন। তারপর আপনি যতক্ষণ পারেন থাকেন। যখন আপনার স্নান হয়ে যাবে, আপনি আবার বেরিয়ে আসবেন। দেখা গেল ১ মাস পরে ওই ভদ্রমহিলা আমাকে ফোন করছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় আছেন? উনি বলছেন, আমি আছি কলকাতার যে কলেজ স্ট্রিট বলে একটা জায়গা আছে, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। সেখানে মোহিনীমোহন কাঞ্জিলালের একটা দোকান আছে, সেখানে বেনারসি শাড়ি পাওয়া যায়। আমি ওই দোকানের কাছে আছি। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার সাথে কে আছেন? বলছে, আমার বৌদি আছে। আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, এইরকম সময় তো উনি বাথরুমে থাকেন, কিন্তু তার পরিবর্তে উনি এই মোহিনীমোহন কাঞ্জিলালে কি করে চলে এলেন? তা সেই বৌদি আমাকে বললেন যে, আপনি ডাক্তারবাবু ওনাকে কি করেছেন আপনি জানেন? উনার এখন ১ ঘন্টা সময় লাগে। আমি বললাম, ওনাকে কি কোনো ওষুধ খাইয়েছেন? উনি বললেন, না, আপনি যা বলে দিয়েছেন উনি তো তাই করেন। সেই করে করেই তো উনি বেরিয়ে আসছেন। এখন যখন ১৮ ঘন্টা থেকে ১ ঘন্টায় নেমে গেছে, তখন আমরা ভেবেছি ওকে একটা বিয়ে দিয়ে দিই। সেই জন্য ফেব্রুয়ারি মাসে যেহেতু বিয়েটা হবে, তাই আমরা ওর জন্য শাড়ি কিনতে এসেছি। ফেব্রুয়ারি মাসে তার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমাকে ভদ্রমহিলা ফোন করেছিলেন এবং ফোন করে উনি বললেন উনার এখন সময় লাগে ০.৫ ঘন্টা, অর্থাৎ ৩০ মিনিট। এই যে ঘটনাটা ঘটলো, এটা আমাকে খুব ভাবাতে শুরু করলো যে একজন মানুষ, তার যেখানে ৪ বার আত্মহত্যা করবার প্রবণতা বেরিয়েছিল, তিনি আত্মহত্যার পরিবর্তে রীতিমতো বিয়ে করে সংসার করছেন এবং উনার মনের যে ধারণাটা ছিল যে উনি কখনোই সাধারণ জীবনে কখনো ফিরে আসতে পারবেন না,
এই যে ধারণাটা, সেই ধারণাটা তার চলে গেল। উনি আবার সাধারণ জীবনের সঙ্গে মিশে গেলেন। তখন থেকে আমি ভাবতে শুরু করলাম যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এমন কি উপাদান আছে যে উপাদানের ভেতর দিয়ে এই ভদ্রমহিলার এত বড় একটা মানসিক অসুখ শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের ভিতর দিয়ে পরিবর্তিত হলো। এই ঘটনাটা আমাকে ভাবালো। এর পরেও আমি কয়েকটা কেসের ওপরে কাজ করেছি, সেখানেও আমি কিন্তু এরকম সাফল্য পেয়েছি যে তারা রবীন্দ্রসঙ্গীতকেই ব্যবহার করেছে, তারা কিন্তু আর অন্য কোনো ট্রিটমেন্ট নেয়নি। এই ভাবনাটা আমাকে ভাবালো যে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমি কোনো একটা সাইকোথেরাপির মডেল আবিষ্কার করতে পারি। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের যে চেতনা, রবি ঠাকুর সবচেয়ে বেশি জোর দিয়েছেন চেতনার ওপরে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। এই যে রবি ঠাকুরের ভাবনাটা, তারপরে রবি ঠাকুর বলছেন যে এই যে চেতনা, তবে এই চেতনার মধ্যেই আসছে দু রকমের ঘটনা। প্রথম ঘটনাটা হচ্ছে আমার চারদিকে যারা রয়েছেন তারা যদি আমাকে সবসময় সদর্থক কথা বলেন বা পজিটিভ কথা বলেন, তবে আমার মনের মধ্যে আমার নিজের সম্পর্কে অনেক পজিটিভ ধারণা তৈরি হয়। আর যদি আমার সামনে সবাই নঞর্থক বা নেগেটিভ কথা বলে, তবে কিন্তু আমার মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। এই নেগেটিভিটি যত বেশি বাড়বে, নঞর্থক ভাব যত বেশি আমার মনের মধ্যে আসবে, আমার চারদিকে যারা রয়েছেন তারা যদি সারাক্ষণ আমাকে নঞর্থক কথাগুলো বেশি করে বলেন, তবে ধীরে ধীরে আমার মনের মধ্যে এই নেতিবাচক যে ধারণা, সেই ধারণাগুলোই আমার মনের মধ্যে ঢুকে যাবে। তখনই আমার মনে হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু পারছি না। এই ভাবনাটা যত বেশি আসবে, তত কিন্তু আমি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হব। আর এখান থেকেই আমার যখন মনে হবে আমার জীবনটা অর্থহীন হয়ে গেল, তখনই আমার ইচ্ছে করবে বা আমার মধ্যে আত্মহত্যার প্রবণতাটা তখন আমার বাড়বে। এবারে আমি তোমাদের আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটু দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলবে।
এটা সবাই দেখতে পাচ্ছ? স্যার পাচ্ছি। আচ্ছা, একটু আগেই প্রফেসর প্রার্থিতা বিশ্বাস ম্যাডাম আমার পরিচয় দিয়েছেন। আমি নতুন করে কিছু বলবো না এখন আর, আমরা আলোচনায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি যে আমরা একটা ইনস্টিটিউট তৈরি করে নিয়েছি। এই ইনস্টিটিউটের নাম হচ্ছে রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্ট, এবং এই ট্রাস্টের মধ্যে যারা সদস্য রয়েছেন আমাদের একাডেমিক কাউন্সিলে, তাদের মধ্যে প্রফেসর প্রার্থিতা বিশ্বাস ম্যাডামও রয়েছেন। তার জন্য আমরা অনেক বেশি উপকৃত, অনেক বেশি ধন্য। এরকম একজন স্বাধীন চেতা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমাদের সাথে আছেন। India reported the highest number of suicide in the world in 2022. 2022 সালে সবচেয়ে বেশি সুইসাইড হয়েছিল। তোমরা জানো যে 2022 সালটা কত সাংঘাতিক ছিল। Young adults are the most vulnerable demographic. In 2022, people aged 18 to 30 accounted for 35% of all suicide, followed by the 30 to 45 age group. দেখো, 18 থেকে 30 এই বয়সটা হচ্ছে আমাদের এই কলেজ লাইফের বয়স, এবং এখানে প্রচুর ছাত্রছাত্রী, তাদের মধ্যে সুইসাইড প্রবণতা সৃষ্টি হয়েছিল। সুতরাং তোমরা আজকে যে আলোচনা চক্রটা শুরু করেছো, সেই আলোচনা চক্রটা যথেষ্ট যথার্থ হয়েছে। কি কারণে সুইসাইড হয়? প্রথমটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, পারিবারিক যে সমস্যা, ইলনেস, অনেকদিন ধরে কোনো একটা অসুখে আমি ভুগছি, ম্যারেজ রিলেটেড ইস্যু, বিশেষ করে ডাউরি নিয়ে যে সমস্যাগুলো হয়, ইকোনমিক স্ট্রেস, আর্থিক অবস্থা, তার জন্য সুইসাইড হয়। আর স্টুডেন্ট স্ট্রেস, পার্টিকুলারলি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন হয়, তার ফলে সেখানে একাডেমিক প্রেশার পড়ে। এই স্টুডেন্ট স্ট্রেস কমাবার জন্য আমাদের রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্টে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সেটা হচ্ছে যে ছোট ছোট ছেলে মেয়েদের স্ট্রেস কমাবার জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নাটক, রবীন্দ্র নৃত্য, তারপরে ন্যারেটিভ থেরাপি বা স্টোরি থেরাপি, ড্রয়িং থেরাপি, এইগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিভেনশন এফোর্ট। সাধারণত যেটা দেখা যায় এটা হচ্ছে যে স্টিগমা, বিভিন্ন রকম লেবেলিং মানুষ করে ফেলে। অনেক সময় দেখা যায় যে কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটু হতাশা বোধ তৈরি হয়েছে, সেই হতাশার জন্য তার যে আচার আচরণ, সেই আচার আচরণকে আমরা একটা লেবেল করে দিচ্ছি। যেহেতু এই লেবেলটা করে দিচ্ছি, তার ফলে কি হয়, ওই ছেলেমেয়েরা তারা ওই লেবেলটাকে ক্যারি ফরওয়ার্ড করে এবং তার মনের মধ্যে ঢুকে যায় যে আমার এই অসুখটা করেছে।
এবার অনেক সময় দেখা যায় যাতে এই স্টিগমাটা আমার উপরে এসে না পড়ে, তাই জন্য সে কাউকে জানায় না, কাউকে কিছু বলে না। না বলে কি করে, সে হয়তো দরজা বন্ধ করে ঘরের মধ্যে একা একা থাকতে ভালোবাসে, একা একা থাকে, একা একা তার জগৎটাকে ভালো লাগে, এবং সে একটা নতুন জগৎ তৈরি করে ফেলে। এই সমস্যাগুলো আসে। আর আমাদের দেশে নানাভাবে চেষ্টা করা হয় মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে আলোচনা চক্র তৈরি করা, যাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভবপর হয়। সারাক্ষণ হতাশা না করে অন্যভাবে পজিটিভ সাইড দিয়ে দেখা যেতে পারে। রবি ঠাকুর বলছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটি ছেলে মেয়েদের মধ্যে, যারা চেষ্টা করে আইএএস, আইপিএস বা সরকারি অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো নিজেদের সাফল্য পেতে, সেই সাফল্যটা হয়তো সবসময় একবারেই আসে না, কিন্তু বহুবার চেষ্টা করলে আসে। তো সেক্ষেত্রে আমাদের রবি ঠাকুরের যে এই গানটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা আমাকে শক্তি জাগায়, আমার ভেতরে শক্তি সঞ্চয় করে। আমি সারাক্ষণ আমার ইকোসিস্টেমকে বাধ্য করার চেষ্টা করছি যে আমাকে তুমি সাপোর্ট দাও, তুমি আমাকে সাপোর্ট দাও। এই সাপোর্টটা সবসময় আমরা পাই না। না পেলে আমাদের মনের মধ্যে হীনমন্যতা তৈরি, সেই হীনমন্যতা থেকে আমাদের মধ্যে আত্মহত্যার করার প্রবণতা তৈরি আসে। তখন মনে হয় যে আমার জীবনটার কোনো অর্থ নেই, আমি জীবনটার কোনো মানে খুঁজে পাচ্ছি না। এই জন্য যখনই দেখবে যে কোনো ছেলে মেয়ের মধ্যে এই ধরনের ভাব তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে পজিটিভ কথাবার্তা বলে, বিশেষ করে কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমি একটু পরে বলবো তোমাদেরকে, সেই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করবে। আর তোমরা জানো যে আমাদের এই পশ্চিমবঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সেলর বা কাউন্সেলিং এর যে কোর্সগুলো হয় বা সাইকোলজি নিয়ে যেগুলো পড়ানো হয়, সেগুলো সাধারণত শহর কেন্দ্রিক। কলকাতার মধ্যেই প্রচুর কলেজ রয়েছে যেখানে এই বিষয়গুলো ভালো করে পড়ানো হয়। আমাদের উত্তরবঙ্গে সাইকোলজি সাবজেক্টকে পড়ানো হচ্ছে এমন খুব কলেজ আমি দেখতে পাই না। তাই আমার দৃঢ় বিশ্বাস, যদি সাইকোলজি কোর্সটা তোমাদের কলেজে বা তোমাদের মতন অন্যান্য যে সমস্ত কলেজ যারা ন্যাকের অ্যাক্রেডিটেশন পেয়ে গেছো, তারা যদি সাইকোলজিকে ইন্ট্রোডিউস করো, তবে আমার মনে হয় যে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে।
কারণ এখানে মনের মধ্যে যেসব গভীরতা আছে সেই গভীরতা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হয়, পরীক্ষা হয়। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সুইসাইডাল আইডিয়েশনটা যখন কারোর মধ্যে তৈরি হয় সেটা তুমি কি করে বুঝবে। যেমন প্রিঅকুপেশন উইথ ডেথ, unusual focus on death, dying or violence, no hope for the future, feelings of helplessness, hopelessness, and being trapped, belief that things will never get better or change, self-loathing, self-hatred, feelings of worthlessness, guilt, shame, and self-hatred. এটা রবি ঠাকুর বারে বারে তোমাদেরকে বলেছেন যে এই জিনিসটা একদম করবে না, নিজেকে আঘাত করবে এই জিনিসটা কখনো করবে না, তোমার মধ্যে কোনো সংকোচ রাখবে না। সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত করো ভয়। তোমরা যত এই ধরনের গানগুলো বেশি করে গাইবে তত দেখবে তোমার ভেতরের যে সংকোচগুলো তৈরি হচ্ছে সেই সংকোচগুলো তোমার মন থেকে চলে যাবে। আমি বেশ কয়েকটা কেসকে এই গানটা দিয়ে ভালো করে দিয়েছিলাম, যে তাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। আরেকটা হচ্ছে টকিং অ্যাবাউট সুইসাইড, এনি টক অ্যাবাউট সুইসাইড, ডাইং অর সেলফ হার্ম, such as I wish had not been born, if I see you again I'd be better off dead। এই ধরনের কথাবার্তা গুলো কিন্তু তাদের মধ্যে তুমি দেখতে পাবে, শুনতে পাবে। মৃত্যু নিয়ে বেশি কথা বলছে, আত্মহত্যা নিয়ে বেশি কথা বলছে, বা নিজেকে আঘাত করছে। সেলফ হার্মটা একেবারেই করবে না। Looking for a way to end their life, searching for a method or seeking access to medicine, other objects that could be used in a suicide attempt. তাদের মধ্যে সবসময় দেখবে যে কোনো একটা মেডিসিন, যে মেডিসিনটা খেলে ভালো ঘুম আসে, রাতের বেলায় ঘুম চলে যায়, রাতে ভালো করে যাতে ঘুমোতে পারে সেটা নিয়ে সে খুব চঞ্চল হয়ে পড়ে। কারণ রাতের বেলায় তার মনের মধ্যে নানা রকম একাকিত্ব তৈরি হয়। সেই জন্য তোমাদের এটা খেয়াল রাখতে হবে। Self-loathing, self-hatred, feelings of worthlessness, guilt, shame and self-hatred, feeling like a burden. মাঝে মাঝে মনে হয় যে আমি যেন একটা পরিবারের বোঝা, বা আমি এই সমাজের একটা বোঝা। সেই জন্য সে নিজেকে আঘাত করতে চায়, তার মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি হয়। যেটা আমি তোমাদেরকে বললাম যে মেয়েটি 18 ঘন্টা বাথরুমে থাকতো, খাওয়া দাওয়া তার কিছু নেই, সেই 9টার সময় যা খেয়ে ঢুকলো আর রাত্রি 2টোর সময় তাকে যে বের করা হলো তখন যেটুকু খেলো, তারপরে সে তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়লো, ভীষণ রোগা হয়ে গেছে।
স্বাভাবিকভাবেই। আর জীবনের প্রতি তার একটা রাগ তৈরি হয়েছে, বিশেষ করে একটা অপরাধ বোধ তৈরি হয়েছে যে আমি কি অপরাধ করেছি, কি ভুল আমি করেছি, যার জন্য আমি কিছুতেই বাথরুম থেকে বেরোতে পারি না। আরেকটা জিনিস লক্ষ্য করবে, গেটিং অ্যাফেয়ার্স ইন অর্ডার, মেকিং আউট এ উইল, গিভিং অ্যাওয়ে প্রাইজ পজিশন, মেকিং অ্যারেঞ্জমেন্টস ফর ফ্যামিলি মেম্বার্স। তাদের মধ্যে যেটা হয়, হয়তো কোনো একটা উপহার সে পেয়েছিল কোনো জায়গাতে, সেই উপহারটা অন্য কাউকে দিতে চায়। Saying goodbye, unusual or unexpected visit or calls to family and friends, saying goodbye to people as if they won't be seen again. যে তোর সাথে আর দেখা হবে না রে, এই ধরনের একটা কথা তাদের মুখে প্রায় শোনা যায়। Withdrawing from others, withdrawing from friends and family, social isolation, desire to be left alone. সে সবসময় চায় একা একা থাকতে। সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, ইনক্রিজড অ্যালকোহল অর ড্রাগ ইউজ, অ্যালকোহল অথবা ড্রাগ, এই জিনিসগুলো সে বেশি করে গ্রহণ করে। রেকলেস ড্রাইভিং, আনসেফ সেক্স, টেকিং আননেসেসারি রিস্ক। বাইরে থেকে করাই ভালো, কারণ কখন আমি কথা বলবো, একটা কোনো আওয়াজ আসবে। সাডেন সেন্স অফ কাম, সে একেবারে চুপচাপ হয়ে যায়, কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা বলতে ইচ্ছা করে না, সে কাউকে জানাতে চায় না তার ভেতরের যে কষ্টটা হচ্ছে, সেটা সে কিন্তু কাউকে জানাতে চায় না। এবারে রাবিন্দ্রিক সাইকোথেরাপি ইন সুইসাইড প্রিভেনশন। রাবিন্দ্রিক সাইকোথেরাপিটা কাকে বলে? রাবিন্দ্রিক সাইকোথেরাপি ইজ a relatively new discipline in health psychology, originated in India. It refers to the evidence-based psychotherapeutic treatment to enhance mental wellness, meaningfulness in life, and positive imagination using therapeutic postulate extracted from the literary works of Rabindranath Tagore. This therapy is real-time, object-oriented, auto-suggestive treatment guided by the powerful positive metaphor. It enhances subjective well-being, reduces stress, develops sustainable resilience, and distracts patients from unpleasant symptoms. তার মানে কি দেখালো যে রাবিন্দ্রিক সাইকোথেরাপি আমাদের মনের মধ্যে পজিটিভ ধারণাগুলো তৈরি করে। তারা বলছে না যে তোমাকে, যে তুমি খুব ডিপ্রেসড বা তুমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছো, তোমার গ্যাড হয়েছে, তোমার সিজোফ্রেনিয়া হয়েছে ইত্যাদি কিছু সে বলছে না, কোনো লেবেলিং করছে না রাবিন্দ্রিক সাইকোথেরাপিতে। দেখলে তো আমার ট্রিটমেন্টের মধ্যে তার যে অসুখটা করেছিল, সেই অসুখের ব্যাপারটা নিয়ে আমি কিন্তু কিচ্ছু আলোচনা করিনি। এমনকি আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম ট্রিটমেন্টের পরে, বাড়ির লোকজন আমাকে জিজ্ঞাসা করছেন, ডাক্তারবাবু এটা কিরকম হলো, আপনি তো উনাকে একবারও বললেন না যে এতক্ষণ বাথরুমে থাকাটা তোমার উচিত নয়। আমি শুধু একথাই বলেছিলাম যে এটা নিয়ে চিন্তা করবেন না, কোনটা উচিত কোনটা অনুচিত উনি নিজেই বুঝে যাবেন। কারণ আমি জানতাম যে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও এই গানটা যদি তোমরা নিজেরাও গাও, তোমরা দেখবে তোমাদের মনের মধ্যে যে কষ্ট, যন্ত্রণা, ব্যথা রয়েছে,
সেটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এবার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হলো মেটাফোর। এখানে বলা হচ্ছে আলোকের ঝর্ণা। তার মানে যে ঝর্ণার জলটা আসছে সেটা কিন্তু তোমার কলের যে জল সেটা কিন্তু নয়, এটা আসছে আলোকের ঝর্ণা। তুমি যত গানটা গাইবে এবং ওই গানের ইমেজ গুলো তোমার মনের মধ্যে বেশি করে ঢুকবে, তখন তোমার মনের মধ্যে পজিটিভ কোয়ান্টাম বলে একটা কনসেপ্ট আছে, পজিটিভ কোয়ান্টামটা অফ কনসাসনেস, সেটা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। তারপরে ধরো সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হইও না ম্রিয়মান। এই গানগুলো বেশি করে গাইবে, গাইলে দেখবে তোমার ভেতরের যে যন্ত্রণাগুলো থাকে সেটা কিন্তু নিমেষের মধ্যে মিলিয়ে যাবে। কারণ এই যে থেরাপিটা, এই থেরাপিটা একেবারে রিয়েল টাইম, অর্থাৎ যখনই তুমি চাইবে তখনই তুমি এই থেরাপিটাকে প্রয়োগ করতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে? রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে এবং বাড়িতে চেষ্টা করবে একটা রাবীন্দ্রিক কালচার, রাবীন্দ্রিক সংস্কৃতি, সেইটাকে নিয়ে আসতে। রবি ঠাকুরের বিভিন্ন গান নিয়ে আলোচনা করবে, তার লেখা যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে নিয়ে আলোচনা করবে। এগুলো যত বেশি করবে তত তোমার মনের মধ্যে নেগেটিভ যে কোয়ান্টাম আছে সেই নেগেটিভ কোয়ান্টাম গুলো আস্তে আস্তে নিউট্রালাইজড হয়ে যাবে। এইটা হচ্ছে আমার মডেল, যেটা আমি সাধনা করে বের করেছি। এখানে 3টে লেয়ার দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে মূর্ত, তারপরের লেয়ারটা হচ্ছে রাগ, এবং শেষের লেয়ারটা হচ্ছে সারস্বত। যে ভদ্রমহিলা 18 ঘন্টা বাথরুমে থাকতেন, তিনি সারাক্ষণ দেখছেন কি বিভিন্ন রকম জীবাণু চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং এই জীবাণুগুলো থাকার ফলে তার নানা রকম ব্যাধি তৈরি হতে পারে। ফলে মূর্ত লেয়ার এবং রাগ লেয়ারে তিনি অবস্থান করছেন। আর আলোকের এই ঝর্ণাধারা, এই গানটা যখন উনি গাইতে শুরু করলেন, উনাকে একটাই শর্ত দেওয়া হয়েছিল, এই গানটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। শুধু গাইলেন, বন্ধ করে দিলেন তা না, আর গানটা যখন গাইবেন তখন গানের ওই প্রত্যেকটা কথাকে, সেগুলো কিন্তু আপনি মনে মনে কল্পনা করে নেবেন। ছবিগুলো যেন আপনার মনের মধ্যে তৈরি হয়। তার ফলে উনার মনের মধ্যে যেটা তৈরি হলো সেটা হচ্ছে সারস্বত লেয়ার। এবার কিভাবে মূর্ত লেয়ারে একজন আছেন, তার মনের মধ্যে আপনি কি পরিবর্তন ঘটাবেন, রাগ লেয়ারে কিভাবে পরিবর্তন ঘটানো যায়, কিভাবে সারস্বত লেয়ারে পরিবর্তন ঘটানো যায়, রাবীন্দ্রিক সাইকোথেরাপির ভেতর দিয়ে সেইগুলো আমি বলবার চেষ্টা করছি। যখন মূর্ত লেয়ারে পরিবর্তন ঘটাবেন তখন সেখানে একটা তার মধ্যে সেফটি এবং ট্রাস্ট, বিশ্বাস তৈরি করতে হবে। নন জাজমেন্টাল লিসনিং। নন জাজমেন্টাল লিসনিং মানে কি? আপনি মন দিয়ে শুনবেন তার কথা, যার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, তার কথাগুলো শুনবেন কিন্তু কোনো জাজমেন্ট দেবেন না।
এরকম করিস না, এটা করা ঠিক নয়, এইসব কিছু বলবেন না। আমি কি বলেছি? আমি কিন্তু কিছু বলিনি। আমি শুধু গানটাকে পেয়েছি, আপনি সারাদিন ধরে গানটা যতক্ষণ পারবেন গানটা গাইবেন বাথরুমের মধ্যে থেকে। যখন আপনার বেরোনোর ইচ্ছা হয় আপনি বেরিয়ে যাবেন। নন জাজমেন্টাল, কোনো জাজমেন্ট দেবেন না। নাম্বার 2, শেয়ারিং টেগোরস ভার্সেস অন রেজিলিয়েন্স, যেটা বারবার করে বলছিলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে একলা যেতে হবে, তার মানে কি? তোমাকে সারাক্ষণ মনে করতে হবে যে তোমার এফিসিয়েন্সিটা আরো বেশি বাড়াতে হবে। সবাই তোমার কথা শুনবে এরকম ভেবো না। তোমার যে কম্পিটেন্সি লেভেল, সেই কম্পিটেন্সি লেভেল তোমাকে বাড়াতে হবে। গ্রাউন্ডিং টেকনিক্স উইথ ব্রেদিং প্লাস সিম্পল রবীন্দ্রসঙ্গীত হামিং। কিছু কিছু ব্রেদিং টেকনিক আছে যেগুলো মনোবিজ্ঞানীরা শেখান। সেই ব্রেদিং টেকনিক গুলোর সঙ্গে সঙ্গে মনে মনে রবীন্দ্রসঙ্গীতকেও গাইবে। এটা করলে মূর্ত লেয়ারে পরিবর্তন আসবে। এর পরের যে লেয়ারটা, এটা হলো রাগ লেয়ার। অ্যালাউ এক্সপ্রেশন অফ ডিসপ্যার উইদাউট জাজমেন্ট, এনকারেজ জার্নালিং, গাইডেড লিসনিং অফ রবীন্দ্রসঙ্গীত, রিফ্লেকশন, হোয়াট ডাজ ইউর পেইন ওয়ান্ট টু টেল ইউ, এক্সটার্নালাইজ, বিগিনিং অফ ক্যাথারসিস। রবি ঠাকুরের গান আছে নিশ্চয়ই তোমরা জানো, আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। যত বেশি বেদনা আমি পাবো ততই আমার মধ্যে চেতনার জাগরণ ঘটবে। আর এই জিনিসটা মাধ্যমে যে পেইন গুলো তৈরি হয়, যে যন্ত্রণাগুলো তৈরি হয় রাগ লেয়ারে, সেই রাগ লেয়ারে যে যন্ত্রণাগুলো তৈরি হয় সেটা কেটে যায়। এনকারেজ জার্নালিং, এটা কিন্তু তোমরা এখন থেকেও করতে পারো। রেগুলার ডায়েরি লিখবে। ডায়েরিতে সারাদিন তুমি যা যা করেছো সেটাও যেমন লিখছো, তেমন তোমাকে লিখতে হবে যে আজকের দিনে আমি কোথাও কোথায় কিছু বাধা পেয়েছি এবং সেই বাধাগুলোকে আমি কিভাবে উত্তরণ করেছি সেটাও লিখবে। অর্থাৎ তোমার মনের মধ্যে পজিটিভ ধারণাগুলো কিন্তু তৈরি হবে। এবং চেষ্টা করবে কোনো একটা রবীন্দ্রসঙ্গীতের ভেতর দিয়ে আজকের দিনটাকে উপভোগ করা। তবে দেখবে তোমার কাছে মনে হবে তোমার প্রত্যেকটা দিনই নতুন করে আসবে। রবি ঠাকুর বলছেন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণ, ও আমার ভালোবাসার ধন। এই জিনিসটা হচ্ছে রাগ লেয়ারের গল্প। রিডিসকভারিং বিলঙ্গিংনেস, strengthen interpersonal and community connection, dialogue on Vishwa Bandhutva, universal kinship in Tagore's work, sharing personal stories of relationships, mentors and friendship, small group singing, recitation for collective bonding. Client recognizes they are not alone, belongingness as a protective factor. অর্থাৎ কমিউনিটির সঙ্গে চেষ্টা করবে নিজেকে মিলিয়ে নিতে এবং তোমার কমিউনিটির মধ্যেও রাবীন্দ্রিক ভাবধারা চেষ্টা করবে তৈরি করে নিতে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম রবীন্দ্র নৃত্য করাবে,
রবীন্দ্র নাটক যেগুলো আছে সেগুলো করাতে পারো। এই কাজগুলো কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউটে করবার চেষ্টা করি। নেক্সট যে লেয়ারটা, যে লেয়ারে পৌঁছলে আর কোনো কষ্ট দুঃখ কিছুই থাকে না, সেটা হচ্ছে সারস্বত লেয়ার। Reframe suicidal ideation into life narrative with meaning. Narrative therapy, life as a journey or voyage. Reflection exercise. If life is a river, where is your boat now? Shift from hopelessness থেকে sense of continuing journey. নিজের মনের মধ্যে যে হতাশাগুলো তৈরি হয়, সেই হতাশা থেকে তোমাকে বেরিয়ে আসতে হচ্ছে। সারস্বত লেয়ারটা এমন একটা লেয়ার, যে লেয়ারের মধ্যে আমরা একটা হারমোনি খুঁজে পাই। যে জিনিসটা ওই ভদ্রমহিলা, যিনি 18 ঘন্টা বাথরুমে থাকতেন, তিনি যখন ভাবছেন আলোকের ঝর্ণা, তখন তিনি আলোকের ঝর্ণার সাথে হারমোনি পাচ্ছেন। এবং এইটা উনি নিজের মনের মতন করে তৈরি করে নিয়েছেন। Strengthening hope and future orientation. Build hope. Envision alternatives to suicide. Visioning exercise like write a letter to the future self. Song session with hopeful Rabindra Sangeet. Identify small goals. Daily, weekly, path-oriented values. আমি রবীন্দ্র সঙ্গীত থেকে 14টা পাথ ওরিয়েন্টেড মূল্যবোধ এবং 14টা গোল ওরিয়েন্টেড মূল্যবোধ, এগুলো আমি আবিষ্কার করেছি এবং আমি এগুলো দেখবার চেষ্টা করছি যে যে সমস্ত কলেজের ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে এই মূল্যবোধের প্রবণতাটা কোথায় বেশি কোথায় কম। যে ক্ষেত্রে বেশি, আমরা তখন আমাদের ক্লাসে যখন ছেলে মেয়েদের পড়াবো বা শেখাবো, তখন আমরা চেষ্টা করব ওই মূল্যবোধগুলোকে বেশি করে ফেসিলিটেট করা। Cultivating creative resilience. Replace self-destructive impulse with creative outlet. নানা ধরনের যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস গুলো আছে, সেইগুলো চেষ্টা করবে নিজে নিজে শিখতে এবং নিজে নিজে সেগুলো বানাতে। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস গুলোর উপরে জোর দেবে। এনকারেজ রাইটিং, পেন্টিং অর কম্পোজিং inspired by Tagore. Sharing work in a supportive group. Discussion on how creativity can carry pain into beauty. তার ফলে তোমার মনের মধ্যে একটা রেজিলিয়েন্স তৈরি হবে। রেজিলিয়েন্স মানে কি? রেজিলিয়েন্স মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো। যে ছেলেমেয়ের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি ছিল, সেখান থেকে সে চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে। Connection with nature and spiritual anchor. Foster harmony with environment and spirituality. Guided imagery walking through Shantiniketan like nature. Outdoor or virtual exposure to trees, sky, river. Reflection. I am a part of the infinite world. Outcome. Feeling of being anchored in something larger than self. নিজের চেয়েও বড় হচ্ছে এই বিশ্ব। এই যে বিশ্ব চেতনা
বিশ্ব ভাবনা, সেই ভাবনাগুলোকে চেষ্টা করবে মনের মধ্যে আনতে। প্রচুর গান আছে যে গানগুলোর মধ্যে দিয়ে তোমরা এই বিশ্ব চেতনাগুলো আনতে পারো বা ভাবতে পারো। কনসলিডেশন অ্যান্ড ফিউচার প্ল্যান, অবজেক্টিভ হচ্ছে strengthen protective factors and replace prevention. Review progress from despair, that is the hope. Create lifelong personal anthem using Rabindra Sangit lines. যেমন ধরো, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। এই গানটাকে চেষ্টা করবে বারে বারে গাইতে। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা মজা আছে, সেটা হচ্ছে একটাই গান তুমি যতবার গাইবে ততবার সেই গানটা তোমার মনের মধ্যে নানা ধরনের পজিটিভ প্রতিচ্ছবি তৈরি করবে, এবং এই পজিটিভ বা সদর্থক যে প্রতিচ্ছবি, এটা যত বেশি বাড়বে তোমার মন থেকে হতাশা, সেলফ হার্ম করা, নিজেকে আঘাত করা, অপরাধ বোধ, নিজের প্রতি যে অপরাধ বোধ, এইগুলো তোমার মন থেকে কেটে যাবে। এগুলো যদি কেটে যায় তবে তোমার মধ্যে থেকে আত্মহত্যার প্রবণতাটাও কিন্তু চলে যাবে। সুতরাং যেটা হবে সেটা হচ্ছে বিলঙ্গিংনেস, কমিউনিটি সিঙ্গিং, শেয়ারিং। আমার এক স্টুডেন্ট, সে প্রতি মাসে একটা আলোচনা চক্র তৈরি করে এবং সে একটা সংস্থা বানিয়েছে, তার নাম রবি রশ্মি। সেই আলোচনা চক্রে আমরা সবাই যোগ দেই এবং সেখানে শুধুমাত্র রবি ঠাকুরের কোনো একটা গান বা কোনো এক থিম নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করি এবং আমরা মাইক্রো প্রজেক্ট করি, ছোট ছোট প্রজেক্ট বানাই। আমাদের যারা সদস্যরা রয়েছেন তারাই বলেন যে আমি এই জিনিসটা শেখাতে চাই, তখন অন্য সদস্যরা তারা তখন ঠিক করেন যে তার কাছ থেকে এটা শিখবে, এবং এই মাইক্রো প্রজেক্টের জন্য আমরা তাকে সার্টিফিকেটও দিই। এই জিনিসটা করা যায়, এটা তোমরাও করতে পারো। মিনিং মেকিং, ন্যারেটিভ রিফ্রেমিং, সারাক্ষণ হতাশা আলোচনার মধ্যে না থেকে কি কি আশার জায়গা রয়েছে, নতুন কি দিকগুলো আমরা খুঁজে পাই, সেই দিকগুলোকে নিয়ে একটু ভাবা। সংস অফ লাইট অ্যান্ড রিনিউয়াল, যেমন ধরো আলোকের এই ঝর্ণাধারা যে গানটা বললাম, তার মধ্যে তোমরা পাবে আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, এই গানটার মধ্যে পাবে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। এই গানটা ভীষণ ভালো একটা গান, যখন মন খারাপ করবে তখন এই গানটা গাইবে। ক্রিয়েটিভ রেজিলিয়েন্স, আর্ট, পোয়েট্রি অ্যান্ড মিউজিক। রবি ঠাকুরের কোনো একটা সঙ্গীতকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্টের ভেতর দিয়ে। বেশ কিছু টিচাররা জয়েন করেছিলেন, তাদের মধ্যে একজনকে বলা হলো যে আপনি কোনো একটা রবীন্দ্রসঙ্গীত গান, এবং সেই রবীন্দ্রসঙ্গীত তিনি গাইলেন, আর বাকিদের ফাংশন হচ্ছে উনার গানটা শুনে একটা ছবি আঁকা।
এবং সবাই উনার গানটা শুনছেন করে উনার মনে যে ছবিটা এসেছে সেই ছবিটা ওনারা আঁকলেন। এবার এই ছবিটাকে উনারা ব্যাখ্যা করলেন, কেন উনার মনের মধ্যে এই ধরনের ছবিটা তৈরি হলো, কি কারণে তৈরি হলো, এগুলোকে ব্যাখ্যা করলেন। করবার পরে আমি ওনাদেরকে বললাম, এবার এই ছবিটা দেখে আপনারা একটা স্টোরি বানান। দেখো, একটা গান থেকে ছবি আঁকা হলো, ছবি থেকে স্টোরি বানানো হলো। তারা সেই স্টোরিটা তৈরি করলেন। স্টোরির যে ক্যারেক্টার যারা ছিল সেই ক্যারেক্টার গুলোকে হাইলাইট করে আপনারা একটা নাটক বানান। এইভাবে তাদের মধ্যে যত ক্রিয়েটিভ রেজিলিয়েন্স গুলো তৈরি, সেই রেজিলিয়েন্স গুলো আমরা চেষ্টা করলাম রবীন্দ্র সঙ্গীতের ভেতর থেকে, রবীন্দ্রনাথের যে দর্শন, সেই দর্শনকে উপর যে দর্শনটা রয়েছে যার উপর বেস করে আমি রাবিন্দিক সাইকোথেরাপির এই পস্টুলেট গুলো সৃষ্টি করেছি। 16টা পস্টুলেট আছে। এই 16টা পস্টুলেট যে আছে তার মধ্যে প্রথম যে পস্টুলেট সেটাই হলো কনসাসনেস টোপোগ্রাফি, অর্থাৎ চেতনার স্তর। সেই চেতনার স্তরগুলো একটু আগে তোমাদের দেখিয়েছি, মূর্ত, রাগ এবং সারস্বত। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে এই যে চেতনার স্তরগুলোর মধ্যে প্রচুর এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলোর মধ্যে একটা প্রবাহ তৈরি হয়। এই প্রবাহ যেটা তৈরি হচ্ছে বা ফ্লো তৈরি হয়, সেই ফ্লো ডায়নামিক্সটা কি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। তৃতীয় যেটা, সেটা হচ্ছে এখানে কোনো লেবেলিং করা হয় না। কাউকে বলা হয় না যে তুমি অমুক ধরনের মানসিক অসুখে ভুগছ। 4 নম্বর পয়েন্ট হলো স্বাধীন চেতা। সম্পূর্ণ স্বাধীনভাবে তুমি চিন্তা করতে পারো। আমরা কখনোই কাউকে তার স্বাধীন চিন্তা ভাবনার উপরে কোনো ব্লক আরোপ করি না, কোনো জাজমেন্ট আমরা দেই না। তার ফলে কি হয়, তাদের মধ্যে নানা ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো তৈরি হয়ে যায়। অনেকেই জানিয়েছেন যে আমাদের মধ্যে আগে যে ধরনের হতাশাগুলো তৈরি হতো সেগুলো কিন্তু এখন আর তৈরি হয় না। আমরা গোটা মাসটাই চিন্তা করি, ভাবি। আপনি যে থিমটা দিয়ে দিলেন সেই থিমটাকে নিয়ে আমরা গোটা মাস ভাবি এবং এই গোটা মাসে যা কিছু করি, করে আপনার সামনে সেটা আমরা প্রেজেন্ট করি। এইভাবে আমাদের রবিরশ্মি বলে একটা কমিউনিটি লেভেল গ্রুপ আছে। এইভাবে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। আপনাদের কলেজে রবি ঠাকুরের ভাবনা দিয়ে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে কেন আপনি এত রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা করছেন, এরকম তো আরো অনেকেই বলে গেছেন। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, অন্য যারা অনেক কিছু বলে গেছেন তাদের মধ্যে যদি তুমি মূর্ত, রাগ এবং সারস্বত এই তিনটে স্তরকে খুঁজে পাও, তবে তোমরা সেই ধরনের যে যারা যা কিছু বলে গেছেন বা যা চর্চা করে গেছেন তার উপরে তোমরা আলোচনা করতেই পারো, ভাবতে পারো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন এত চিন্তা করি, কারণ রবি ঠাকুর আমাদের চিন্তার স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাকে, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা গ্রহণ করা খুব কঠিন, সেটা রবি ঠাকুর আমাদের দিয়েছেন। যার ফলে আমাদের চেতনার মধ্যে যে তরঙ্গগুলো তৈরি হয় সেই তরঙ্গগুলো খুব দ্রুত প্রবাহিত হতে থাকে। তোমাদের জঙ্গিপুর কলেজের সামনে যেরকম ভাগীরথী নদী পাস করছে, চলে যাচ্ছে,
এই যে নদীকে দেখে কত রকম ভাবনা, কত রকম চিন্তা, কত কিছু আসতে পারে, সেইগুলোকেই নিয়েই তোমরা ভাবো, প্রতিষ্ঠিত করো। তোমাদের জঙ্গিপুর কলেজ 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন তারা ন্যাকে অ্যাক্রেডিটেশন পেয়েছে। এই পাওয়াটা কি খুব সহজ জিনিস? এটা তো তোমরা পেয়েছো, তোমাদেরকে আরো আরো নিজেদেরকে উন্নত করতে হবে, আরো ভাবতে হবে, নতুন নতুন কিছু প্রজেক্ট তোমরা আনতে পারো। সেই সমস্ত প্রজেক্টের ভেতর দিয়েও তোমরা তোমাদের কলেজের নতুন কোনো দিগদর্শন দেখাতে পারো। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভাবনাগুলোকে শেয়ার করার জন্য, বিশেষ করে প্রার্থিতা ম্যাডামকে, যিনি কালকে রাত্রে আমাকে বললেন এবং আমি এই ভোরবেলায় উঠে সব জিনিসটা তৈরি করে এক্ষুনি তোমাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারলাম। তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। একটা প্রশ্ন সব জায়গাতে খুব কমন শুনি যে রবীন্দ্রসঙ্গীত তো বাংলায় লেখা, তো যেখানে বাংলা যারা জানে না তাদের ক্ষেত্রে কি হয়? আমি এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমি রবীন্দ্রিক সাইকোথেরাপির এই তাত্ত্বিক ব্যাখ্যা পাকিস্তানে বলেছিলাম, লাহোর ইউনিভার্সিটি অফ পাঞ্জাব ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে লাহোরে অবস্থিত। তারা রবীন্দ্রসঙ্গীত জানে না। আমি দুবাইতে বলেছিলাম, তারাও রবীন্দ্রসঙ্গীত জানে না, কিন্তু তারাও এটা হাসি মুখে গ্রহণ করেছিল এবং ওরা বলেছিল যে এটা একটা নতুন ধরনের তত্ত্ব। আমি ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে বলেছি, আমি চায়নাতে গিয়ে বলেছি, সাংহাই ইউনিভার্সিটিতে আমার লেকচার ছিল, মালয়েশিয়ায় বলেছি, বাংলাদেশে তো গিয়েছিলাম, বাংলাদেশে সবাই খুশি হয়ে গান গেয়েছে প্রচন্ড, ওরা তো গানগুলো জানে। শ্রীলঙ্কাতে বলেছি। সুতরাং ভারত ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের কাছে আমি চেষ্টা করেছি রাবীন্দ্রিক সাইকোথেরাপির তত্ত্বকে ব্যাখ্যা করতে, এবং সব জায়গাতে আমি কিন্তু সম্মান পেয়েছি। এবং এই আলোচনাটাকে জন্য আমি ইনোভেটিভ সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, যেটা আমাকে দিয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ, ইন্ডিয়ান একাডেমি অফ হেলথ সাইকোলজি, তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দেয়। এবং আমি তার জন্য খুব বিশ্বাস করি, যদি রাবীন্দ্রিক সাইকোথেরাপি ভারতের বিভিন্ন প্রান্তে বা বিশ্বের অন্যান্য প্রান্তেগুলোতেও যদি ছড়িয়ে দেওয়া যায়, তবে কিন্তু মানুষের মধ্যে থেকে অনেক হতাশা, অনেক দুঃখ, অনেক কিছু কিন্তু কেটে যায়। আত্মহত্যার প্রবণতাটা খুব সহজেই কাটিয়ে তোলা যায়। ওকে, সবাইকে ধন্যবাদ। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দিতে। আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নতুন এক ভাবনা আমাদের মধ্যে তৈরি, ও আমরা আশা করি আপনাদের সঙ্গে মিলে এই যে ওয়ার্কশপ গুলো আপনারা করেন সেগুলো করতে পারবো। এবার ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইবো Thank you, sir. Psychoanalysis, providing psychoanalysis, Vinendra Shekhar, Moshe Mahashmila. Following psychoanalysis, sometimes তো এই বিষয়টা কমপ্লিটলি চিন্তা দিয়ে সাইকোলজিকে ব্যাখ্যা করা এবং অ্যানালাইজ করা মেডিসিনের মধ্যে সম্পর্ক মেন্টাল হেলথের ইস্যুকে অ্যাড্রেস করা, এটা সত্যি আমি নোটিস করছি। এক্সপিরিয়েন্সের কথা বললেন
তো সেইটা medial layers is equals to upon the layers layer এবং যদিও অনেকটা থাকলো তবে একটা কোশ্চেন আমার মনে হচ্ছে যে আপনি এই যে আপনি সাইকো অ্যানালিসিসের কথা বলেন রবীন্দ্রনাথের গানের কথা বলেন রবীন্দ্রনাথের কবিতাতে কি বা কবিতাগুলো কি এইরকম প্রবলেম অ্যাক্সেস করা যায় না আমার কি চোখে নেক্সট আমি না আপনাদের সব কথাগুলো শুনতে পাইনি। অপরূপা ম্যাডাম, আপনি কি একটু বলবেন? কথাগুলো না ভেঙে ভেঙে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। যদি কেউ চ্যাট বক্সে লিখে দেন তবে হয়তো আমি পাবো। অপরূপা ম্যাডাম, আপনি যদি একটু সাহায্য করেন, আমি বুঝতে পারছি না সব কথাগুলো। স্যার জিজ্ঞেস করছেন, আপনি যদি শুনতে পান ভাঙা ভাঙাও, আমি বলবার চেষ্টা করছি। স্যার জিজ্ঞেস করছেন যে ছোট করে এক কথায় বলে রবীন্দ্রনাথের কবিতায় কি এই স্ট্রাকচারটা বসতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। রবীন্দ্র সঙ্গীতও যেমন কাজে লাগে, সেরকম কবিতার ভেতর দিয়েও কিন্তু প্রচুর পজিটিভ কথাগুলো রয়েছে, নিশ্চয়ই সেগুলো হতে পারে। তবে সবসময় চেষ্টা করবেন যেন যে কবিতা বা যে সঙ্গীত পরিবেশন করুন না কেন, তার মধ্যে যেন এই তিনটে লেয়ারকে আপনি দেখাতে পারেন, মূর্ত, রাগ এবং সারস্বত। এটা দেখাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, কোনো রবীন্দ্রসঙ্গীতই শুধুমাত্র প্রথম দিকে যে কথাগুলো লেখা আছে সেটাই আপনি করলেন আর শেষের দিকটা আপনি কিছু করলেন না, এরকম কিন্তু করবেন না। রবীন্দ্রসঙ্গীত গাইলে কিন্তু পুরোটা গাইবেন, কারণ তার ফলে যেটা হয় যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে তিনটে লেয়ার আছে, ওই তিনটে লেয়ারের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলো আপনার চেতনায় প্রবাহিত হতে পারবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবিতা যাই আপনি, বা রবীন্দ্র নৃত্য নাট্য যাই প্রয়োগ করুন না কেন, তার আগে জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবেন, তবে এই সমস্যাগুলো আসবে না। যেমন সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, এই কারটাই যদি সারাক্ষণ ধরে আপনি করেন তবে কি দাঁড়াবে? সেটা হচ্ছে যে ভালোবাসাটা একটা যাতনাময় তৈরি হয়ে গেল, তা কিন্তু নয়। আপনি পুরো গানটা গাইলে তবে কিন্তু এর মাধুর্যটা খুঁজে পাবেন। ওই জন্য কখনো অপূর্ণ রাখবেন না, পুরো গানটা গাইবেন। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও সারাক্ষণ যদি আপনি কটা করেন তবে কিন্তু হবে না, পুরো গানটা গাইতে হবে। আনন্দ লোকে মঙ্গলালোকে পুরোটা গান দেখবেন, একটা মনের মধ্যে পরিবর্তন তৈরি হবে। কবিতায় আপনি যে কোনো কবিতা, বীরপুরুষ কবিতা তো বলাই যায়, বীরপুরুষ কবিতা যদি আপনি ছোট ছোট বাচ্চাদের উপরে প্রয়োগ করেন, তাদের মনের মধ্যে প্রচন্ড সাহস তৈরি হবে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এটাকে আপনি কবিতার স্তরেও করে নিতে পারেন। এবার ছাত্রদের কোনো প্রশ্ন আছে? কারণ শুধু প্রশ্ন নয়, মানে তোমাদের কেমন লাগলো? তো এই ভাবনাটাকে তার অর্থের ভারতবর্ষ হয়েছিল, তার আগে এরকম ভাবা কিছু তোমার নাম
Yes. অনিশ দাস কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র। ও আপনার কাছে জানতে চাইছে স্যার যে এই পেশেন্ট যার কথা আপনি বললেন, আলোকিনী ঝর্ণাগুলের এনার সঙ্গে আলাপ হওয়া মানে এই পেশেন্টকে দেখবার আগে কি আপনার এই ধারণাটা হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত থেকে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা যেতে পারে, বা এরকম ভাবনা কি আপনার আগে চলছিল, নাকি এই ঘটনাই আপনাকে এমন ভাবে নাড়া দিল যে আপনি ভাবতে শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত? না, আমি এগুলো কিন্তু আগে কখনো ভাবিনি। আমি তো নিজের মতন করে সাইকোথেরাপি করেছিলাম, সেখানে সিবিটি থাকতো, বিহেভিয়ার থেরাপি থাকতো, এগুলো সবই থাকতো। কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে যে এরকম একটা থেরাপি করা যায় এটা আমি ভাবতে পারিনি। সুতরাং ওই ঘটনাটা আমাকে কিন্তু ভাবতে সাহায্য করেছিল। এটা খুব ভালো প্রশ্ন। মানে চিকিৎসা করবেন পেশেন্টকে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে যে চিকিৎসাটা করা যেতে পারে সেটাও এই ঘটনা আপনাকে ভাবায়। আশা করছি আমি বুঝতে পেরেছি। আর আজকে তোমাদের অভিজ্ঞতা কেমন লাগলো? রবীন্দ্রসঙ্গীত তোমরা আপনি কোনো শুনেছো, অনুষ্ঠান হয় কলেজে, কেউ বলবে? এখানে আমাদের স্টুডেন্টরাই আছে, লজ্জা পাচ্ছে বোধহয়, তারা এর নিজেরাও অনুষ্ঠান করে আর কি। তাদের অভিজ্ঞতা যদি থাকে, ইমন এই বিষয়ে আপনার আমাদের সঙ্গে আছে বিপ্লব স্যার। বিপ্লব স্যার আমাদের এনএসএস প্রোগ্রাম অফিসার কলেজে, এবং ওনার উদ্যোগেই মূলত আমরা এই অনুষ্ঠানগুলো করি। উনি ছেলেমেয়েদের সঙ্গে অনেক বেশি যুক্ত থাকেন সবসময়। উনি এই উদ্যোগগুলো নেন, আজকেও ওনারই উদ্যোগ। তো বিপ্লব স্যার সংস্কৃতির মাস করতে পারবেন আপনার খুবই। নমস্কার স্যার, আমার প্রশ্নটা আসলে ব্যক্তিগতভাবে আমি আমার একার নয়, আমি এখানে প্রশ্ন করতে পারি যে ধরুন আপনি 4টে বা 5টা গাড়ি দেখালেন, তবে আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি বিপ্লব। বিপ্লব, একটু ইন্টারাপ্ট করছি, তুমি ল্যাপটপের সামনে এসে কথা বলো, না হলে স্যার কিন্তু বুঝতে পারছেন না। হ্যাঁ, তুমি একটু ল্যাপটপের সামনে চলে এসো একদম। স্যার আমি জানতে চাইছি যে ধরুন অনেক সময় কি হয়, অর্থনৈতিক কারণেই তো মানুষ অনেক সুইসাইডের রাস্তা, সুইসাইড করতে যায়, বা এমন ঘটনা ঘটেছে যে এই সুতীব্র বা তীব্র অর্থনৈতিক সংকট থেকে যে সমস্ত ঘটনা ঘটে সুইসাইড করার, সেই সমস্ত ঘটনা না ঘটুক এর প্রেক্ষাপটে বা এর উত্তরে, এর পক্ষে এই রবীন্দ্রসঙ্গীতে থেকে দৃষ্টিভঙ্গি থেকে কি কি উত্তর হতে পারে, সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি। আপনি তো ন্যাশনাল সার্ভিস স্কিম করেন, আপনি তো এনএসএস এর সঙ্গে যুক্ত, তাতে তো প্রচুর কমিউনিটি ডেভেলপমেন্ট করা যায়। হ্যাঁ, যদি কমিউনিটি ডেভেলপমেন্ট আপনি করেন তবে দেখবেন ওই যে কথাগুলো আপনি বলছেন আর্থিক সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু কখনো সে ভাববে না, তার মধ্যে পজিটিভ ধারণাগুলো কিন্তু তৈরি হবে। আপনি তো এনএসএস এর সঙ্গে যুক্ত, ওই জন্যই আপনাকে বললাম যে আপনারাও এনএসএস এর সাথে যে রাবীন্দ্রিক ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোকে অ্যাড করে দেবেন, তবে কিন্তু দেখবেন যে ওই আমার যা কিছু আর্থিক সমস্যা তার জন্য যে আমার মনে হচ্ছে যে আমি কিছু করতে পারবো না, ওই ভাবনাটা মন থেকে সরিয়ে দিতে হবে। ভাবনাটাকেই আপনি, ওই জন্যই বারবার করে বলছিলাম যে নন জাজমেন্টাল। যখনই আপনি জাজমেন্টাল হয়ে যাবেন তখনই কিন্তু সমস্যা তৈরি হবে। যে আমি যদি মনে করি যে আমার আর্থিক সমস্যা রয়েছে, তার জন্য আমি কিছু করতে পারছি না, আরেকজন করতে পারছে তার আর্থিক সমস্যাটা কম বলে, তা কিন্তু নয়। যদি খেয়াল করে দেখেন তবে দেখবেন যে উনি যে আর্থিক সমস্যাটা ভোগ করছেন, এরকম ভারতবর্ষের প্রচুর মানুষ এই আর্থিক সমস্যাটা ভোগ করছেন। এই ভাবনাটা কিন্তু ওনাকে তখন দিতে হবে। ধন্যবাদ। নন জাজমেন্টাল পদ্ধতি গ্রহণ করতে হবে, যেটা রবি ঠাকুরের গানের মধ্যে আমরা পেয়ে থাকি, নন জাজমেন্টাল। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আশা করি ছাত্রছাত্রী এখন আস্তে আস্তে ওদের উদ্যম হয়ে পড়েছে। তোমার নাম আর ডিপার্টমেন্ট বলো।
হ্যাঁ, বলো। তাকে প্রথমে ধন্যবাদ জানাই। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের মানে আমাদের বন্ধু বান্ধব যারা থাকে সমবয়সী, মানে আমার ধরেন বন্ধু, ও আমাকে ওর সব কথা শেয়ার করে, আমিও শেয়ার করি। যখন কোনো বন্ধু ডিপ্রেশনে ভুগছে, আমি বুঝতে পারছি সে খারাপ দিকে চলে যাচ্ছে, তখন আপনি বললেন যে তার কথাটা প্রথমে শুনতে হবে, সেখানে আমি মানে কিছু তাকে জাজমেন্ট দিব না বা কিছু বলবো না যে এটা করে না, সেক্ষেত্রে স্যার তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে প্রথম যেটা কাজ হবে সেটি, যদি কে সে ডিপ্রেশনে ভোগে, তাকে বলতে হবে যে ও যে কথাগুলো তোমাকে বলছে তুমি সেইগুলোকে মন দিয়ে শুনবে। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ভেতরের যে কষ্টটা আছে না, সেটা এক্সটার্নালাইজ হয়ে যাবে। যত ভেতরের কষ্টটা তুমি মনের মধ্যে চেপে থাকবে, তত কিন্তু সেটা ওর মনের মধ্যে নানা রকম ঘোট পাকাবে। সেটা না করে ও যদি কোনো প্ল্যাটফর্ম পায় যাকে সে সেই কথাগুলোকে খুলে বলবে, অর্থাৎ তুমি এক্সটার্নালাইজ করে দেবে। বুঝতে পেরেছো? তুমি ওকে কিছু জাজমেন্ট দিতে যাবে না। তুমি যেই জাজমেন্টটা দেবে, তবে কিন্তু ওর অসুখটা বেড়ে যেতে পারে। তুমি কোনো জাজমেন্টে যাবে না, তুমি শুধু শুনবে। ও যেন এরকম একজন পায় যে তুমি একটা ভালো শ্রোতা, ফলে তোমাকে তার কথাগুলো সে কিন্তু তোমাকে বলবে। আবার তুমি নিজেকে তার জন্য জাজ করবে না, ওটা তোমারও ফাংশন নয়। তুমি নিজেকে জাজ করতে যাবে না। তুমি ওকে কোনো, দেখো আমি যে কটা থেরাপি তোমাদের বলেছিলাম, কোনো থেরাপিতেই কিন্তু আমি কোনো জাজমেন্ট দেইনি, ওকে কিচ্ছু বলিনি, কোনো লেবেলিং করবে না, কিচ্ছু করবে না, শুধু ওর কথাগুলোকে শুনে যাবে, এক্সটার্নালাইজ করে দেবে। তবেই কিন্তু ওর আস্তে আস্তে দেখবে ও বেটার ফিল করবে, মানে ও একজন ভালো শ্রোতা পাবে। ওর কাছে তো কেউ নেই, ওর কথা তো শোনার কেউ নেই, ওর দুঃখের কথাগুলো তো কেউ শোনার নেই। ও তোমাকে যখন একজন পাবে যে একজন ভালো শ্রোতা, তবে ও কিন্তু তোমাকে তার সব কথাগুলো খুলে বলবে। আর তুমি তার জন্য আবার নিজেকে সেটা গায়ে মাখবে না, যে ওর যেটা বলছে সেটা তো আমারও হয়, এরকম কথা কিন্তু তুমিও ভাববে না। এই জন্য তোমাকে ওই মানসিক স্থিরতাটা তৈরি করতে হবে। ওকে? আর স্যার ধরেন যে ওই আমাকে বারবার একই কথা বলছে, সেক্ষেত্রে মানে ওই হয়তো ওর গার্জেনকে বলতে পারছে না কথাটা, সেক্ষেত্রে আমি বন্ধু হিসাবে কি তার গার্জেনের কাছে যে এই কথাটা বলা ঠিক হবে? না, আমি বারবার করে বলছি যে কোনো জাজমেন্টে তুমি যাবে না, ও শুধু শুনবে। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? শুধু শুনবে। আমার ক্লিনিকে একটি পেশেন্ট এসেছিল, সে 3বার 3টে সিটিং এ তার জীবনের সব দুঃখের কথাগুলো সে বলে গেছে। আর আমাকে বলেছিল যে আপনি আমাকে কিন্তু কিছু বলবেন না। আমাকে 1 ঘন্টা করে 2 ঘন্টা ধরে তার জীবনের সব কথাগুলো সে বলে গেল। এই করতে করতে তার ডিপ্রেশন চলে গেল। স্যার এখানে হ্যাঁ, দাঁড়াও। আমি ওর কথা প্রসঙ্গেই বলছি, আমাদের এরকম হয়েই থাকে কলেজে, যে ধরুন ওর বন্ধুকে যে কথাগুলো বলছে সেখানে শুধু মনের দুঃখের কথা বলছে সেটা নাও হতে পারে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে বলছে, হয়তো কোনো হ্যারাসমেন্টের কথা বলছে, পরিবার থেকে এসছে। মানে তখন সেক্ষেত্রে আমরা বলি যে যদি বুঝতে পারো সিরিয়াস কিছু, তাহলে আমাদেরকে জানাও, কলেজে আইসিসি আছে ইত্যাদি। তো সেই জায়গাটা স্যার একটু বলুন, কারণ শুধু শোনা সেক্ষেত্রে কি কাজ করবে? হ্যাঁ, শুধু শুনবেন। আরেকটা যেটা করা যায় সেটা আমরা করি সব সময়, সেইগুলোকে ড্রয়িং এর আকারে বের করে আনি, ওটার থেকে ড্রয়িং তৈরি করি। মানে ওকে দিয়েই আপনি যেটা করাচ্ছেন সেটাকে যেন ও আঁকার ভেতর দিয়ে প্রকাশ করে। মূল ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার ভেতরের যে কষ্টটা, সেটাকে যদি আমার মনের মধ্যে চেপে রাখি, তবে কিন্তু সেটা ক্ষতি করবে। তার চেয়ে কাউকে বলে দিলাম, এবং যত সে বলবে বা লিখবে, আমি বলেছিলাম জার্নালিং এর কথা, ওটা হচ্ছে লেখা। যখন সে লিখবে বা তার ছবি আঁকবে, তার ভেতরের কষ্টগুলো কিন্তু এক্সটার্নালাইজ হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। আর তাকে বিভিন্ন রকম কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে তাকে রাখতে হবে, ক্রিয়েটিভিটি আর্টের মধ্যে রাখতে হবে। এটা করলে কিন্তু তার থেরাপিউটিক একটা বেনিফিট সে পাবে। মানে অনেক ধন্যবাদ। একটা জায়গা থাকে যেখানে আমরা লিগালি বা আমরা কিছু সাপোর্ট করতে পারি, সেটা আমাদের মতো করে করবো, কিন্তু সেই
মানে বন্ধুটির মনে তোমার যে দাগটা থাকলো সেটা কি করে আমরা শুনতে পারি বা তাকে কি করে এপিল করতে পারি? স্যার সেই কথাটাই বলছেন, শোনার কথা বলছেন, বা ওয়ার্কশপ মানে একটা ছবি আঁকার কথা, গান গাওয়ার কথা বলছেন। না না ওটা না, যে ও তো মানে যেটা প্রবলেম আমি তো সমাধান করতে পারবো না একজন বন্ধু হিসাবে, তার একজন বড় মানে সে কথাটা যদি গার্জেনের কাছে যায় তাহলে তো বেটার করে তুলে ধরার চেষ্টা করবে, মানে তার সন্তান যেহেতু হচ্ছে, আমি তো তার বন্ধু, আমি চাইলেও তার সেরকম হেল্প আপ করতে পারবো না, সেটা তার গার্জেন পাবে। সেক্ষেত্রে আমি বুঝলাম যে গার্জেনকে বলাটা যুক্তি হবে, মানে আমি তাকে না জানিয়ে যদি তাকে বলতে চাই, মানে তার বাবা মা এখানে কি সব ধরনের সমস্যা সেগুলো ফ্যাক্টরস গুলো এসে যায়, মানে সেখানে গার্জিয়ান অ্যাকচুয়ালি কতটা মানে বলা হয়তো গার্জেন খুব স্ট্রিক্ট, ওই কথাটা বলতে পারছে না, কিন্তু আমি বন্ধু, কাছের বন্ধুগুলো আমাকে বলছে, তাহলে কি আমি তার মানে আমি যদি বলতে চাই বাবাকে, আমি তাহলে ওর বাবাকে বলতে পারবো, আমি কিন্তু আমার নিজের বাবাকে বলতে পারবো না, কিন্তু বন্ধুর বাবাকে কিন্তু আমি ওর বন্ধুর সমস্যাটা বলতে পারবো। সেক্ষেত্রে আমার এই প্রশ্ন, এক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে আই অ্যাম ওকে, ইউ আর নট ওকে। এই ভাবনাটা যদি মনের মধ্যে আসে না, তবেই কিন্তু তুমি জাজমেন্ট হয়ে যাবে। আর আই অ্যাম ওকে, ইউ আর ওকে, আমিও ভালো আছি, ঠিক আছি, তুমিও ঠিক আছো, এই ভাবনাটা যদি মনের মধ্যে রাখো, তবে কিন্তু তোমার মধ্যে ওই জাজমেন্টের জায়গাটা যাবে না। যখনই কেউ কিছু কথা বলবে, তখন এটা যেন ওর মধ্যে না তৈরি হয় যে আই অ্যাম নট ওকে, ইউ আর ওকে, আমার অবস্থাটা ভালো নয়, তুই ভালো আছিস। এই যে ভাবনাটা, এই ভাবনাটা হচ্ছে জাজমেন্টাল ভাবনা। ওকে, আই অ্যাম নট ওকে, ইউ আর ওকে, অথবা আই অ্যাম ওকে, ইউ আর নট ওকে, এগুলো হচ্ছে জাজমেন্টাল ভাবনা। এগুলোকে থেকে সরে গিয়ে তাকে নিয়ে যেতে হবে যেটা, সেটা হচ্ছে আই অ্যাম ওকে, ইউ আর ওকে, এবং সেটাই রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কবিতা ইত্যাদিগুলোকে প্রয়োগ করে তোমরা কিন্তু দেখতে পারো। অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু আমাদের আজকে আমরা পরে এই নিয়ে আরো কথা বলবো। আসলে আমাদের একটা পরীক্ষাও চলছে, খুব বড় পরীক্ষা, তো সেই জন্য টিচাররাও চলে গেলেন, শুনতে শুনতে যেতে বাধ্য হলেন আর কি। তো এবার আমি স্যার, এবার আমরা অনুমতি নিয়ে অনুষ্ঠানের শেষের দিকে আসছি, শেষ করছি অনুষ্ঠান। কিছু ধন্যবাদ দেওয়ার জায়গা তো থাকে আমাদের ফর্মালি, তো তার আগে আপনাদের পুরো কথা শুনতে শুনতে ওদের বয়সী যখন আমাদের বয়স ছিল, তখন আমরাও নানা গান বাজনা করতাম, নানা ধরনের সমস্যা আমাদেরও ছিল, মন খারাপ ব্যাপারটা ছিল, হয়তো আজকের মতো ডিপ্রেশন শব্দটা সেভাবে ছিল না, কথায় কথায় ডিপ্রেশন বলতাম না আমরা, কিন্তু নিশ্চয়ই আমাদের ছিল। তো রবীন্দ্রসঙ্গীত তার কিছু লাইন আমাদের সত্যি সত্যি হয়তো না জেনে, স্ট্রাকচার গুলো না জেনেই আমাদের জীবনে, আমার ধারণা আমি বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে কাজে এসছে, বা কোথাও যখন মন ভেঙে গেছে, দুর্বল হয়েছে, তখন সাহায্য করেছে। তো আপনার করছিল অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো। তো যখন প্রথম ছোট বয়সে ছিলাম বুঝতে পারতাম না যে অন্ধকার থেকে আলো কি করে উৎসাহিত হতে পারে। বা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বা জীবনের কোনো একটা সময় মনে হয়েছে যে আমি আবিষ্কার করে ফেলেছি লাইফটা আমার মতো, যেটা আপনি হয়তো স্ট্রাকচারের কথা বললেন। আমরা বাংলায় সংস্কৃতের স্যার আছেন, ফিলোসফিতে আমরা তাকে একটা শব্দের বা একটা লাইনের একটা মানে আক্ষরিক অর্থ আর একটা ব্যঞ্জনার কথা বলি, আপনি সেই ব্যঞ্জনায় গিয়ে স্ট্রাকচার গুলো ভেঙে দিতে বলেছেন। আমরা নিশ্চয়ই আমাদের মতো করে ছাত্রদের কাছে কথাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, আমাদের দিক থেকে সেটা থাকবে, এবং আমরা নিজেরা এরপর থেকে আরো বেশি করে রবীন্দ্রসঙ্গীত শিখব। অনেক ধন্যবাদ স্যার, আপনি এত দূর থেকে আমাদের জন্য আজকে সময় দিয়েছেন, বারবারই তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রিন্সিপাল ম্যাম, উনি খুব কম সময়ের মধ্যে এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এনএসএস প্রোগ্রাম অফিসার বিপ্লব স্যার। আমরা সবাই আর কি এখন পরীক্ষা চলছে, সঙ্গে ভর্তি চলছে, এবং ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করেছো, বাকি যত আমরা বোঝার প্রসেসের মধ্যেই থাকি। অনেক ধন্যবাদ সকলকে। ম্যাডাম লিখেছেন, থ্যাংক ইউ স্যার ফর ইউর মোটিভেটেড টক। তো ম্যাম কাজে রয়েছে, থাকতে হচ্ছে, উনিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। এবার সবাই মিলে ধন্যবাদ জ্ঞাপন হলো।
তাহলে ভালো থাকবেন সবাই। আর আপনিও সবসময় রবীন্দ্রসঙ্গীত গাইবেন। হ্যাঁ, আনন্দ লোকে মঙ্গলালোকে এই গানটাকে বেশি করে গাইবেন। ঠিক স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে ক্যামেরায় হয়তো আসতে পারছি না, কিন্তু অল্প আপনাকে সময়ের মধ্যে অশেষ ধন্যবাদ জানাচ্ছি স্যার। নমস্কার দিদি। থ্যাংক ইউ স্যার, এন্ড করলাম আমরা। হ্যাঁ, স্যার আমরাও চলো।